নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম, যেখানে আমরা বিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলির পেছনের গল্পগুলির বিষয়ে গভীরভাবে জানতে চেষ্টা করি। 11 সেপ্টেম্বর 2001 একটি দিন যা সমগ্র বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। আমেরিকার টুইন টাওয়ারে আত্মঘাতী হামলায় হাজারো নিরীহ মানুষের প্রাণ হারায়, আর এর পেছনে একটি নাম ছিল ওসামা বিন লাদেন। কিন্তু এই মানুষটি কে ছিল, কিভাবে সে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসীতে পরিণত হয়েছিল, আজ আমরা সেই বিষয়ে জানব। আজ আমরা কথা বলবো বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসী ওসামা বিন লাদেনের ধরা পড়ার সেই সত্যিকারের গল্প, যা বিশ্বের কাছে একটি রহস্য হয়েছিল। এই মিশনটি এতটাই গোপনীয় ছিল যে আমেরিকার প্রেসিডেন্ট ওবামাও এটিকে অপারেশন জেরোনিমো নাম দিয়েছিল। তাহলে চলুন শুরু করা যাক। ওসামা বিন লাদেনের জন্ম 10 মার্চ 1957 সালে সৌদি আরবে হয়েছিল। তিনি একটি ধনী পরিবার থেকে এসেছিলেন, যার নির্মাণ কার্যের ব্যবসা আরও বিশ্বে বিখ্যাত ছিল। কিন্তু ওসামার ঝুঁকি ইসলামের মৌলবাদের দিকে বাড়তে থাকে। 1979 সালে যখন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানকে আক্রমণ করে, তখন তিনি নিজেকে জিহাদের জন্য উৎসর্গ করে দেন। 1988 সালে ওসামা আল কায়দা নামের সন্ত্রাসী সংগঠনটির প্রতিষ্ঠা করেন। এর উদ্দেশ্য ছিল ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং পশ্চিমা দেশগুলির, বিশেষ করে আমেরিকার বিরুদ্ধে জিহাদ শুরু করা। 1990-এর দশকে আল কায়দা বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা চালায়, কিন্তু 9/11 বিশ্বকে চিরতরে বদলে দেয়। ওসামা বিন লাদেনের ব্যক্তিগত জীবনও তার সন্ত্রাসী জীবনের মতোই রহস্যময় ছিল। তিনি মোট 5টি বিয়ে করেছিলেন এবং তার 20-এর বেশি সন্তান ছিল। ওসামা বিন লাদেনের স্ত্রীরা উচ্চশিক্ষিত এবং ধর্মপ্রাণ ছিলেন। তারা তার মৌলবাদী চিন্তাধারায় প্রভাবিতও ছিলেন। 1990-এর দশকে আল কায়দা বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা চালায়, কিন্তু 9/11 বিশ্বকে চিরতরে বদলে দেয়। 9/11 হামলার পর আমেরিকা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। আফগানিস্তানের তালিবান সরকারকে উৎখাত করা হয়। এই হামলার মূল পরিকল্পনাকারী ওসামা বিন লাদেনের খোঁজে বের করার জন্য আমেরিকা একটি বড় অভিযান শুরু করে, কিন্তু ওসামা অদৃশ্য হয়ে গেছিল। বছরের পর বছর তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। তারপর 2010 সালে একটি বড় মোড় আসে। কিন্তু প্রশ্ন হলো, 2010 সালে যখন সমগ্র বিশ্ব তাকে খুঁজছিল, ওসামা বিন লাদেন কোথায় লুকিয়েছিল? আসুন এর সম্পূর্ণ গল্পটি জানি। 9/11 হামলার পর ওসামা বিন লাদেন আফগানিস্তানের তোরাবোরা পাহাড়ে লুকিয়েছিলেন। আমেরিকার সেনাবাহিনী তাকে ধরার জন্য একটি বড় অপারেশন চালায়, কিন্তু ওসামা পালিয়ে যায়। বলা হয় যে তিনি পাকিস্তানে চলে যান। পাকিস্তানের খাইবার পাখতুনওয়া এবং ফাটাস এলাকায় তিনি কয়েক বছর লুকিয়েছিলেন। 2010 সালের মধ্যে তার অবস্থান একটি বড় রহস্যে পরিণত হয়। 2010 সালে ওসামা বিন লাদেন পাকিস্তানের আহমেদাবাদ শহরে ছিলেন। আহমেদাবাদ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে প্রায় 120 কিলোমিটার দূরে অবস্থিত। এই শহর পাকিস্তানি সেনাবাহিনীর জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানেই পাকিস্তানি মিলিটারি একাডেমি বা পিএমএ অবস্থিত। ওসামা এই শহরেই একটি বড় কম্পাউন্ডে আশ্রয় নিয়েছিল। ওসামার কম্পাউন্ড আহমেদাবাদের ঠিক মাঝখানে অবস্থিত ছিল। এই কম্পাউন্ডটি খুবই সুরক্ষিত ছিল। এর দেয়াল 12 থেকে 18 ফুট উঁচু ছিল এবং এর উপরে বিদ্যুতের তার লাগানো ছিল। কম্পাউন্ডটিতে কোনো ধরনের ফোন বা ইন্টারনেটের সংযোগ ছিল না। আবর্জনাও বাইরে ফেলা হতো না, বরং তা কম্পাউন্ডের ভিতরেই পুড়িয়ে ফেলা হতো। এই কম্পাউন্ডটি এতই শান্ত এবং গোপনীয় ছিল যে আশেপাশের লোকেরাও সন্দেহ করেনি যে এখানে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসী লুকিয়ে আছে। ওসামা বিন লাদেন 2001 থেকে 2011 সাল পর্যন্ত বিশ্বের চোখ এড়িয়ে পাকিস্তানের আহমেদাবাদে একটি গোপন আস্তানায় জীবন কাটিয়েছেন। এখানে তিনি তার 3 স্ত্রী এবং বেশ কয়েকটি সন্তানের সাথে থাকতেন। তিনি একটি বদ্ধ এবং সীমিত জীবনযাপন করতেন। তার আস্তানা একটি বড় সাদা রঙের বাড়ি ছিল, যা উঁচু দেয়াল দিয়ে ঘেরা ছিল, যেখানে কোনো ইন্টারনেট বা ফোনের সংযোগ ছিল না, যাতে তার অবস্থান কেউ ট্রেস করতে পারে। শুধুমাত্র তার বিশ্বস্ত দূতেরাই বাইরের বিশ্বের সাথে যোগাযোগ রাখতেন। স্ত্রী এবং সন্তানদের সাথে জীবনযাপন সম্পর্কে বলতে গেলে ওসামার স্ত্রীদের বাইরে যাওয়ার অনুমতি ছিল না। তারা পর্দার পেছনেই থাকতেন এবং বাড়ির ভেতরেই ইসলামিক শিক্ষা এবং সন্তানদের লালন পালন করতে ব্যস্ত থাকতেন। ওসামা তার সন্তানদের কঠোর ধর্মীয় শিক্ষা দিতেন এবং তাদের পশ্চিমা সভ্যতা থেকে দূরে রাখার চেষ্টা করতেন। তিনি টিভি, বিনোদন এবং আধুনিক জীবনযাত্রার বিরোধী ছিলেন। বাড়িতে শুধুমাত্র ইসলামিক বই এবং ধর্মীয় বক্তৃতাই হতো। তিনি সন্তানদের নিজেই সামরিক প্রশিক্ষণও দিতেন, যার মধ্যে দৌড়ানো, লাফানো এবং বন্দুক চালানো অন্তর্ভুক্ত ছিল। ওসামা তার পরিবারকে বাইরের বিশ্ব থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে রেখেছিলেন। তিনি নিজেও বাইরে যেতেন না। তার যোগাযোগ বাইরের বিশ্বের সাথে শুধুমাত্র এক
ব্যক্তির মাধ্যমে হতো, যাকে দ্য কুরিয়ার বলা হতো। এই কুরিয়ার ওসামার বার্তাগুলি আল কায়দার অন্যান্য সদস্যদের কাছে পৌঁছে দিতেন। 2010 সালে সিআইএ একটি বড় সূত্র খুঁজে পায়। তারা জানতে পারে যে ওসামার কুরিয়ার পাকিস্তানের অ্যাবারাবাদ শহরের একটি কম্পাউন্ডে প্রতিনিয়ত যায়। সিআইএ এই কম্পাউন্ডের উপর নজর রাখা শুরু করে দেয়। তারা স্যাটেলাইট ইমেজ এবং ড্রোনের মাধ্যমে কম্পাউন্ডের প্রতিটি কার্যক্রম মনিটর করতে থাকে। ধীরে ধীরে তারা নিশ্চিত হয়ে যায় যে এখানে ওসামা বিন লাদেন লুকিয়ে আছে। 2011 রাতে আমেরিকার নেভি সিলস টিম 6 এই কম্পাউন্ডে আক্রমণ করে। এই অপারেশনটি এতই গোপনীয় ছিল যে পাকিস্তান সরকারও এর খবর পায়নি। হেলিকপ্টার থেকে নেমে সিলস কম্পাউন্ডে প্রবেশ করে এবং ওসামাকে খুঁজে বের করে একটি ছোট সংঘর্ষের পর ওসামা বিন লাদেনকে গুলি করে হত্যা করা হয়। ওসামা বিন লাদেনের স্ত্রী কি সিআইএ কে তার লুকিয়ে থাকার তথ্য দিয়েছিলেন? এই প্রশ্নটি বহুবার উঠেছে যে ওসামা বিন লাদেনের কোন স্ত্রী কি তাকে বিশ্বাসঘাতকতা করেছিলেন, সিআইএ কে তার অবস্থানের তথ্য দিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত এই দাবির কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি। তবু বেশ কিছু রিপোর্ট এবং গোপন নথিতে কিছু আকর্ষণীয় তথ্য সামনে এসেছে। সিআইএ ওসামার অবস্থান কিভাবে পেয়েছিল? সিআইএ ওসামার অবস্থানের তথ্য 2010 সালে পায় এবং 2রা মে 2011 সালে আমেরিকা অপারেশন নেপচুন স্পিয়ার চালিয়ে তাকে অ্যাবারাবাদের পাকিস্তানে হত্যা করে। সিআইএ এই তথ্য কিভাবে সংগ্রহ করেছিল? এর পিছনে 3টি প্রধান তত্ত্ব রয়েছে। নাম্বার 1, কুরিয়ারের ভুল। সিআইএ একটি বিশেষ কুরিয়ার বার্তা বহনকারী ব্যক্তির মাধ্যমে ওসামার অবস্থানের তথ্য পায়। নাম্বার 2, কিছু লোকের বিশ্বাস যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই আগে থেকেই জানতো এবং তারা আমেরিকাকে সাহায্য করেছিল। নাম্বার 3, কিছু তত্ত্ব এও বলে যে ওসামা একটি স্ত্রী তার তথ্য ফাঁস করে দিয়েছিল। সিআইএর কিছু সূত্র দাবি করেছে যে ওসামার সবচেয়ে ছোট স্ত্রী আমাল সাদাহ তার তথ্য দিয়েছিল। আমাল ইয়েমেনের বাসিন্দা ছিলেন এবং তিনি 17 বছর বয়সে ওসামাকে বিয়ে করেছিলেন। তিনি অ্যাবারাবাদের বাড়িতেই থাকতেন এবং অন্যান্য স্ত্রীদের চেয়ে বেশি স্বাধীনতা পেতেন। সিআইএ ওসামার উপস্থিতি যে তথ্য পেয়েছিল তা বাড়ির ভেতরের কার্যক্রমের উপর ভিত্তি করেই ছিল। 2011 সালে একটি গোপন রিপোর্ট ফাঁস হয়েছিল যাতে দাবি করা হয়েছিল যে ওসামার কোনো স্ত্রী ইচ্ছাকৃতভাবে সিআইএকে তথ্য দিয়েছিল, কিন্তু এটি নিশ্চিত করা যায়নি যে তিনি কে ছিলেন। কিছু রিপোর্টে বলা হয়েছিল যে ওসামার স্ত্রীদের মধ্যে পারস্পরিক উত্তেজনা ছিল এবং হতে পারে যে কেউ রাগের বশে এই তথ্য সিআইএকে দিয়েছিল। যখন ওসামার স্ত্রীদের পাকিস্তানি নিরাপত্তা সংস্থাগুলি গ্রেপ্তার করে তখন তাদের কয়েকদিন ধরে টানা জিজ্ঞাসাবাদ করা হয়। আমাল সাদাহ জানান যে ওসামা গত 5 বছর ধরে অ্যাবারাবাদে ছিলেন। তিনি বলেন যে বাড়ির কাউকে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হতো না, কিন্তু তিনি বলেননি যে তিনি সিআইএকে তথ্য দিয়েছিলেন কিনা। তাই এটি এখনও একটি রহস্য যে সিআইএ আসল তথ্য কোথা থেকে পেয়েছিল। ওসামা বিন লাদেনের মৃত্যুর পর তার স্ত্রীদের কাছ থেকে বেশ কিছু চমকপ্রদ তথ্য পাওয়া যায়। পাকিস্তানের নিরাপত্তা সংস্থাগুলি এবং আন্তর্জাতিক সাংবাদিকদের দেওয়া বক্তব্য থেকে জানা যায় যে ওসামার পারিবারিক জীবনে বেশ কঠোর, শৃঙ্খলাবদ্ধ এবং গোপনীয় ছিল। ওসামার স্ত্রী এবং তাদের অভিজ্ঞতা সম্পর্কে এবার জানা যাক। নাজওয়া গানেম ওসামার প্রথম স্ত্রী এবং তার কাজিন সিস্টার ছিলেন। তিনি 1974 সালে মাত্র 15 বছর বয়সে ওসামাকে বিয়ে করেছিলেন। তিনি সিরিয়ার বাসিন্দা ছিলেন এবং বিয়ের পর দীর্ঘদিন ওসামার সাথে আফগানিস্তান এবং সুদানে একসঙ্গে বসবাস করেছেন। নাজওয়া জানান যে ওসামা খুব কঠোর এবং ঐতিহ্যবাহী মানুষ ছিলেন। তিনি আধুনিক চিকিৎসার বিরোধী ছিলেন এবং ঘরোয়া প্রতিকারগুলিতেই বেশি বিশ্বাস করতেন। যখন ওসামার মৌলবাদ এবং সন্ত্রাসী কার্যক্রম বাড়তে থাকে তখন নাজওয়া তাকে ছেড়ে চলে যান এবং 2001 সালে আফগানিস্তান থেকে পালিয়ে সিরিয়ায় চলে আসে। নাজওয়া তার লেখা বই গ্রোয়িং আপ বিন লাদেনে লিখেছেন, ওসামা আগে আলাদা মানুষ ছিলেন, কিন্তু ধীরে ধীরে তিনি খুব কঠোর এবং ভয়ানক হয়ে উঠেছিলেন। তিনি তার সন্তানদের ভালোবাসা দেওয়ার পরিবর্তে তাদের জিহাদের প্রশিক্ষণ দেওয়া জরুরি মনে করতেন। সাদাহ ওসামার সবচেয়ে ছোট এবং প্রিয় স্ত্রী ছিলেন। তিনি ইয়েমেন থেকে এসেছিলেন এবং 2000 সালে মাত্র 17 বছর বয়সে ওসামাকে বিয়ে করেছিলেন। আবোটাবাদ অপারেশনের সময় এই আমাল সাদাহ তার সাথেই ছিলেন। তিনি জানান যে ওসামা তার নিরাপত্তা নিয়ে সব সময় ভয় পেতেন এবং তার স্ত্রীদের বাইরের বিশ্ব থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। তিনি বলেন, আমরা শুধুমাত্র বাড়ির 4 দেয়ালের মধ্যেই থাকতাম। আমাদের বাইরে যাওয়ার কোনো অনুমতি ছিল না। আমরা টিভি দেখতে পারতাম না, কারোর সাথে কথা বলতে পারতাম না। আমাদের পুরো জীবন একটি জেলের মতো ছিল। যখন আমেরিকান সৈন্যরা ওসামার আস্তানায় আক্রমণ করে তখন আমাল ওসামাকে বাঁচানোর চেষ্টা করেন এবং নিজেও আহত হন। খায়রিয়া সাবের ওসামার তৃতীয় স্ত্রী ছিলেন এবং তিনি মনোবিজ্ঞানের অধ্যাপকও ছিলেন।
খাইরিয়াকে ওসামার সবচেয়ে মৌলবাদী এবং বিশ্বস্ত স্ত্রীদের মধ্যে বিবেচনা করা হতো। তিনি 2001 সালে আফগানিস্তান ছেড়ে যেতে অস্বীকার করেন এবং শেষ পর্যন্ত ওসামার সাথেই থাকেন। তিনি আমেরিকান এজেন্সিগুলোকে বলেন, আমি সবসময় জানতাম যে একদিন এমন হবে যখন তাকে হত্যা করা হবে এবং আমি চেয়েছিলাম যে তিনি শহীদ হন। খাইরিয়া বিশ্বাস করতেন যে ওসামা একজন মহান নেতা ছিলেন এবং তিনি ইসলামিক রাষ্ট্রের জন্য তার জীবন উৎসর্গ করেছেন। যখন আমেরিকান সেনাবাহিনী ওসামাকে হত্যা করে তখন তার 3 স্ত্রী এবং বেশ কয়েকটি সন্তানকে পাকিস্তানি সেনাবাহিনী গ্রেপ্তার করেন। জিজ্ঞাসাবাদের সময় তারা তাদের লুকিয়ে থাকার কঠিন জীবন সম্পর্কে পাকিস্তানি সেনার মাধ্যমে সারা বিশ্বকে জানান। তাদের বক্তব্য থেকে পাওয়া কিছু প্রধান তথ্য এরকম: বাড়ি থেকে বাইরে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, স্ত্রীরা শুধুমাত্র একটি ছোট ঘরে থাকতেন, নিরাপত্তার নামে কঠোর নিয়ম, সন্তানদের বাইরে খেলার অনুমতি দেওয়া হতো না, বাড়িতে পর্দা লাগানো থাকতো, যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, তাদের বিশ্বে কি ঘটছে তার কোনো খবর ছিল না। ওসামার মানসিক অবস্থা: শেষ দিনগুলোতে তিনি খুব চাপে এবং ভয়ে ছিলেন। আক্রমণের পর তাদের কি হয়েছিল? ওসামার স্ত্রী এবং সন্তানদের পাকিস্তানি সেনাবাহিনী গ্রেপ্তার করে 2012 সালে পাকিস্তান সরকার তাদের মুক্তিও দেয় এবং তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়। নাজওয়া মানে প্রথম স্ত্রী ইতিমধ্যেই সিরিয়াতে পালিয়ে গিয়েছিলেন। আমাল সাদা, যিনি সবচেয়ে ছোট স্ত্রী, এবং খাইরিয়া 3 নম্বর স্ত্রীকে ইয়েমেনে পাঠানো হয়। তাদের মেয়েরা এবং ছোট সন্তানরা সৌদি আরবে তাদের আত্মীয়দের কাছে চলে যায়। ওসামা বিন লাদেনের স্ত্রীরা তার সন্ত্রাসী জীবনের সাক্ষী ছিলেন। তাদের গল্পগুলি দেখায় যে ওসামা শুধুমাত্র বিশ্বের জন্য নয়, তার পরিবারের জন্য একজন কঠোর এবং মৌলবাদী মানুষ ছিলেন। তার কিছু স্ত্রী ভয়ে ছিলেন এবং তাকে ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, কিছু শেষ পর্যন্ত বিশ্বস্ত হয়েছিলেন এবং তার আদেশকে সঠিক মনে করতেন। শেষ পর্যন্ত তার স্ত্রীরা বেঁচে গিয়েছিলেন, কিন্তু তাদের জীবন চিরতরে বদলে গিয়েছিল। ওসামা বিন লাদেনের মৃত্যুর পরেও সন্ত্রাসবাদ শেষ হয়নি, কিন্তু এটি ইতিহাসের একটি বড় বিষয় ছিল। এতে প্রমাণিত হয় যে ঘৃণা এবং সহিংসতার শেষ অবশ্যম্ভাবী। এটি সিআইএর পরিশ্রম এবং নেভি সিলসের বীরত্বকেও বোঝায়। এই গল্পটি শুধুমাত্র একজন সন্ত্রাসীর শেষকালের নয়, বরং এটি বিশ্বকে শেখায় যে কেউ যতই লুকিয়ে থাকুক না কেন, সত্য একদিন প্রকাশিত হবেই। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কি? অবশ্যই আমাদের জানাবেন। আমরা আপনার মন্তব্যের অপেক্ষায় থাকব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা সবাই খুশি থাকুন, আমাদের দেশও খুশি থাকবে। জয় হিন্দ।